তাহলে দেখো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এপি, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি ক্ষরণ হয়? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরণ হয় হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এসে আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডকে T3 আর T4 ক্ষরণ করে। T3 আর T4 পরে কি করে? T3 আর T4 যায় আমাদের শরীরের মেটাবলিজমটা বাড়াতে দেয়। এটা নর্মাল প্রসেস। এখন তুমি তাহলে দেখো, এই যে TSH আসলে কি বাড়ে? T3 T4 বাড়ে রক্তে। এখন ধরো তোমার রক্তে, এই যে রিভার্সলি চিন্তা করো, তোমার রক্তে T3 আর T4 কম। T3 আর T4 যদি কমে যায়, এই দুইটা হরমোন যদি কম আসে, তাহলে ব্রেনের অ্যান্টেরিয়র পিটুইটারিতে একটা সিগন্যাল যাবে যে ভাই এইদিকে ব্লাডের মধ্যে, ব্লাড সার্কুলেশনে এই T3 T4 কমে গেছে। ব্রেনের এই অ্যান্টেরিয়র পিটুইটারিতে সিগন্যাল যাবে, তুমি TSH বাড়াও। তখন TSH এর পরিমাণটা কোথায় বাড়বে? TSH, এই হরমোনটার পরিমাণটা বাড়ে যাবে। বুঝছো? তাহলে তুমি যদি কোনো রোগীর শরীরে দেখো যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়ি গেছে, তখন তোমার চিন্তা করা যাবে না যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তো বাড়ি গেছে, তাহলে T3 T4 ও মনে হয় বাড়বে। না, কিন্তু থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাড়লেনই T3 T4 বাড়ে। তাহলে এইটা কখন বাড়বে? তাহলে ওরা কমে গেলে, তাহলে সম্পর্কটা রিভার্স। কারণ ব্লাডের রোগীর যদি আমরা ব্লাড টেস্ট করি, TSH বাড়া দেখি, তার মানে ওর শরীরে থাইরয়েড হরমোন কম আছে, T3 T4 কম আছে, তাই এই দুইটা বাড়ছে। উল্টা দিক থেকে রিভার্স ঘটনা, যদি আবার কারো শরীরে এই যে এটা যখনই বাড়ি যাবে, কিছুক্ষণের মধ্যে T3 T4 বেশি তৈরি হয়ে যাবে, তখন আবার এই ব্লাডের মাধ্যমে ইনহিবিট যাবে না উদ্দীপনা, যে আর ভাই T3 T4 এর দরকার নেই, তুমি এটা কমাও, তখন আবার এটা কমে যাবে। তাহলে কোন রোগীর শরীরে, সামারি কথা হচ্ছে এটা, কোন শরীর রোগীর TSH অথবা TSH বাড়লে এটা ইন্ডিকেট করে T3 T4 কমে গেছে। আর কারো শরীরে যদি TSH কমে যায়, এটা ইন্ডিকেট করে ওর শরীরে T3 T4 বাড়ে গেছে। বুঝছো? এটা হচ্ছে বেসিক কথা। এই হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম যখন দেখবো, তখন এখানকার ফিচারের মধ্যে যা দেখবা, এই যে এইটা থাইরয়েড হরমোন কমে যাওয়াকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজমে TSH এর পরিমাণ কেমন থাকবে? হাইপোথাইরয়েডিজমে TSH এর পরিমাণ বাড়া থাকবে, আর হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে TSH কমা থাকবে। এটা বেসিক কথা। আচ্ছা, ওকে। তাহলে এই কথাগুলো এখানে লেখা আছে। এই যে দেখো, এখানে জাস্ট এতটুকু কথাই লেখা আছে। এটা এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসবে যে এই থাইরয়েড হরমোনের সিক্রেশনটা কারা কন্ট্রোল করে? দেখো, থাইরয়েড হরমোন সিক্রেশন ইজ কন্ট্রোল বাই, প্রাথমিকভাবে কন্ট্রোল করে কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আমি তোমাকে পুরো কন্ট্রোলটা বুঝাইছি। কন্ট্রোলটা মানে কমলে কেমন হয়, কমলে বাড়লে কেমন হয়। আরেকটা ওই যে শেখাইলাম না, আরেকটা হরমোন আছে ক্যালসিটোনিন। এই হরমোনটা কোথা থেকে আসে? এটা সি সেল থেকে আসে। তো এটার কাজ কি? ক্যালসিটোনিনের কাজ নামের মধ্যেই আছে। ক্যালসিটোনিনের কাজ হচ্ছে রক্তের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে ক্যালসিটোনিন, সি সেল থেকে আসে। এটার আলোচনা এতটুকুই, আর লাগবে না। তাহলে ভাইবার সময় এই জায়গাটুকু থেকে প্রশ্ন করবে কিন্তু আইটেমের সময়, যে হরমোনগুলোর নাম বলো, হরমোনগুলোর নাম এবং প্রত্যেকটার কাজ। এই ঠিক আছে। আচ্ছা, এখন বেসিক যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে সিনথেসিস এন্ড সিক্রেশন অফ দা থাইরয়েড মেটাবলিক হরমোন। মানে নামটাই বারবার বলতেছে মেটাবলিক, তাহলে মেটাবলিজমের সাথে জড়িত। তাহলে থাইরয়েড হরমোনের এই সিনথেসিসটা কিভাবে হয়, এটা তৈরি হয় কিভাবে, ভেরি ইম্পর্টেন্ট। এটাই সিকিউতে কোশ্চেন, এক্সিকিউতে করছি কেন, যে এই যে রিটেনে কোশ্চেন আসবে। তো এখানেও কিছু গল্প করা আছে। দেখো শুরুর দিকে যে যেগুলো হরমোন আসে, এগুলোর মধ্যে T4 যেটা, এটা বেশি আসে 93%, আর যেটা T4, এই T3 ট্রাইড, এটা হচ্ছে হলো টোটাল 7%। এগুলো বেসিক কথা এমনি। আচ্ছা, তারপরে এটা কি হয়? তাহলে দেখো এখানে T3 থাকে 93%, আর T4 থাকে 7% অনলি। এটা যখন ওটা কোথায় ছিল? ব্লাডের মধ্যে ছিল, ব্লাড। কিন্তু এই ব্লাড থেকে যখন ওরা টিস্যুতে যায়, কোথায় যায়? টিস্যুতে যায়। তখন এই যে T3 থেকে কনভার্ট হয়ে কিসে কনভার্ট হয়? T4 এ কনভার্ট হয়। এখানে এই যে কনভার্ট লিখলাম, কনভার্ট হয়। তাহলে টিস্যু লেভেলে কোনটার পরিমাণ বেশি থাকে? দেখো ব্লাডে বেশি থাকে। কোনটা? ব্লাডে বেশি থাকে হচ্ছে হলো T3 97%, আর T4 ব্লাডে অনেক কম, কিন্তু টিস্যুতে গেলে
T3 গুলা কনভার্ট হয়ে কোথায় যায়, T4 এ যায়। তখন টিস্যুতে কিন্তু এগুলো এমসিকিউতে জিজ্ঞেস করবে, টিস্যুতে T4 বেশি আর T3 কম। আচ্ছা এটা দেখো এখানে লেখা আছে। এই যে দেখো এখানে লেখা আছে। কি রে ভাই এমন হচ্ছে কেন বারবার? এই যে দেখো এই কথাগুলো এখানে লেখা আছে। এই যে থাইরোনিন ইজ ইভেন্চুয়ালি কনভার্টেড টু ট্রাইওডোথাইরোনিন, মানে থাইরক্সিন ইজ ইভেন্চুয়ালি কনভার্টেড T3 থেকে T4 এ কনভার্ট হয় ইন দ্য টিস্যু। এটা কিন্তু জিজ্ঞেস করবে। বোথ আর ফাংশনালি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে T3 T4 এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? বোথ আর ইম্পর্টেন্ট। বোথ আর ইম্পর্টেন্ট। ফাংশন অফ দ্য টু হরমোন আর হচ্ছে হলো ইম্পর্টেন্ট অনেক বেশি। তবে এই দুটো হরমোনের মধ্যে আবার আরেকটা কাহিনী আছে। সেটা হচ্ছে যে এই হরমোনগুলা T3 আর এটা T3 আর T4 এগুলোর মধ্যে T3 যেটা এটা মোর পোটেন্ট। কি মোর পোটেন্ট? পোটেন্ট মানে এটার স্থিতিশীলতা এটার থেকে 4 গুণ বেশি। তাহলে T4 এর থেকে T3 এর স্থিতিশীলতা অর্ধায়ু যেটাই বলো এগুলো মোর পোটেন্ট এটা T3। তাই তো আল্লাহ তাআলা ব্লাডের T4 বেশি রাখে নাই। T4 বেশি রাখলে এগুলো কিছুদিনের মধ্যে এই T4 গুলো নষ্ট হয়ে যেত। তাই আল্লাহ তাআলা ব্লাডে যখন থাইরয়েড হরমোন গুলোকে রাখছে মোর পোটেন্ট ফর্মে রাখছে, T3 তে রাখছে। বুঝছো? আর হচ্ছে হলো এরা এই যে কি যেন বলে ব্লাডের মধ্যে এত কনসিস্ট করতে পারে না, এগুলো মিশাই দিই। এই যে দেখো এখানে এগুলো লেখা আছে। ট্রাইওডোথাইরোনিন ইজ অ্যাবাউট 4 টাইম পোটেন্ট দ্যান থাইরক্সিন। T3 টা বেশি পোটেন্ট T4 এর জন্য, বাট ইন প্রেজেন্ট অফ ব্লাড ইন মাস স্মলার কোয়ান্টিটিস এন্ড পারসিস্ট ফর এ শর্ট টাইম কম্পেয়ার উইথ থাইরক্সিন। কিন্তু T3 গুলা ব্লাডে কম সময় থাকে, টিস্যুতে ঢুকলে ওগুলো এইরা হয়ে যায়। এটা এতটুকু কথা, এগুলো বেসিক কথা, এমনি লাগবে না এগুলো পরীক্ষার জন্য। এখন হচ্ছে হলো ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা দেখতে কেমন? এটা ফিজিওলজিক্যাল অ্যানাটমি। এটা একটু দেখতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের একটা সুন্দর চিত্র আছে। এই যে দেখো থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান কোথায় সব এখানে ক্লিয়ার। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় অবস্থান করে? এই যে এই বড় হাড্ডিটা, এই হাড্ডিটার না, এই দেখো এটা এই হাড্ডিটার নাম হচ্ছে হলো ল্যারিংস। আমরা যে ষড়যন্ত্র ভোকাল কর্ড বলি, এটা থাইরয়েড গ্রন্থি কিন্তু থাইরয়েড তরুণাস্থি। এটার নিচেই জাস্ট নিচেই এই যে বাটারফ্লাই শেপ, কি শেপ? বাটারফ্লাই শেপ। ই হলো এই জিনিসটাকে আমরা বলতেছি থাইরয়েড গ্ল্যান্ড। জাস্ট চিত্রটা দেখা আর কিছু না। আর এটা তো আছে ট্রাকিয়াতে, এটা তো বুঝো। এখন এটার যদি অনুবীক্ষণিক চিত্র দেখি আমরা, যে একটা জায়গাকে বড় করে যদি দেখি তাহলে এটা দেখা যাবে। এটা আবার বোঝা খুব ইম্পর্টেন্ট। এটা না বুঝলে ফের হবে না। দেখো এখানে কিছু ছোট ছোট পুকুর দেখা যায়। এই যে এগুলো পুকুর, যেখানে পুকুর আছে না, এগুলো এটা পুকুর, পুকুরের মতো। আচ্ছা তাহলে যেটা পুকুরের মতো ওইটাতে তরল থাকে, কি থাকে? তরল। ওই তরলের নাম হচ্ছে কলয়েড। কি নাম? কলয়েড। এই যে দেখো এইদিকে মার্ক করা আছে। এই তরলের নাম কি? এই পুকুরের মধ্যে গহ্বর গুলোর ফাঁকা জায়গাকে বলা হয় কলয়েড। এটা মনে রাখা লাগবে। তাহলে কলয়েড কোথায় থাকে? থাইরয়েডের মধ্যে। এই যে চতুর্দিকে যে এগুলা সেল, কিন্তু এগুলো প্রত্যেকটা কি সেল। এই কোষগুলোর মাঝে এই জিনিসটার নাম কলয়েড। তাহলে এই কোষগুলোকে কি বলা হবে? তাহলে কোষগুলাকে বলা হয় ফলিকল। কি বলা হয়? ফলিকল। এই পুরা সার্কেলটাকে একত্রে আমরা কি বলতেছি? ফলিকল। তাহলে থাইরয়েড হরমোনের মধ্যে থাইরয়েড গ্রন্থিতে ভিতরে যে তরল লিকুইড পোর্শনটা থাকে এটাকে বলা হয় কলয়েড, আর চতুর্দিকে যে সেলুলার স্ট্রাকচারটা থাকে এটাকে বলা হয় ফলিকল। ফলিকলের যে সেল, এই যে একটা ইন্ডিভিজুয়াল সেল, এটা একটা ইন্ডিভিজুয়াল সেল, এটা একটা ইন্ডিভিজুয়াল সেল, এটা একটা ইন্ডিভিজুয়াল সেল। এই সেলগুলোকে বলা হয় কিউবয়েডাল এপিথেলিয়াম সেল। এপিথেলিয়াম সেল বলে, কিন্তু এটা দেখতে কিউবের মতো, তাই এটাকে কিউবয়েডাল এপিথেলিয়াম সেল বলে। আর কিউবয়েডাল এপিথেলিয়াম সেলের পাশে দেখো একটা ত্রিকোণাকার সেল পাওয়া যায়। এই সেলটাকে বলা হয় সি সেল। এই যেগুলো হচ্ছে হলো সি সেল। বুঝছো? এগুলো প্রত্যেকটা হচ্ছে সি সেল। এই সি সেল থেকে ক্যালসিটনিন আসতেছিল, এটা আমরা বুঝছি। আচ্ছা আর হচ্ছে হলো এখানে মাঝে কিছু জায়গায় ব্লাড সাপ্লাই থাকবে না, তো এখানে কিছু ক্যাপিলারি থাকে। কি থাকে? ক্যাপিলারি। এই মনে রাখবা থাইরয়েডে কিন্তু হাই ব্লাড ফ্লো থাকে। থাইরয়েডে কি থাকে? হাই ব্লাড ফ্লো। এই ক্যাপিলারি গুলোতে অনেক বেশি ব্লাড থাকে। তো ব্লাডের মধ্যে আরবিসি এসে আছে। এটা তোমার বেসিক্যালি এখান থেকে যেটা মনে রাখা লাগবে, এটা হচ্ছে 3-4টা লাইন। যে এই চিত্রটা ফিগারটা খালি মাথায় রাখা লাগবে, কারণ কিছুক্ষণ পর আমরা এই যে ফলিকল
কলয়েড এগুলো বলা শুরু করে দেবো। কলয়েড মানে তরলটা, ফলিকল মানে সেলগুলা কেমন কিউবয়েডাল এপিথেলিয়াল সেল। আর এখানে সি সেল থাকে, ক্যালসিট্রিয়াম তৈরি করে, এখানে ক্যাপিলারি থাকে যেটাতে হাই ব্লাড ফ্লো থাকে, আর এখানে রেড ব্লাড সেল থাকে। ওকে, এই হচ্ছে কথা। এতটুকু এখানে এই যে সামনের দিকে এই জায়গাটুকুতে এগুলো লেখা আছে। এই যে এগুলো সব আমি দাগাই বোঝাইলাম, এগুলো সব আমি পড়াইছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এখন এটা কিভাবে সিনথেসিস হয়? এই যে ফরমেশন অফ, উপরে আরো আছে, এই যে এগুলো আমি দাগাই দিছি। এই যে সি সেলের কি কাজ, এগুলো তুমি রিডিং দেবা। সি সেল যেটা কি ক্যালসিয়াম আয়ন রেগুলেশন করে, এটা সব বলা হয়েছে। এখন আয়োডিন সিনথেসিসের জন্য কি দরকার? এই কি জানো, থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য কি দরকার? থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য আয়োডিন ইজ রিকোয়ার্ড, আয়োডিন দরকার। বুঝছো, আয়োডিন না থাকলে হবে না। তাহলে আয়োডিন কোথা থেকে আসবে? আয়োডিন আমরা খাই, সেই আয়োডিনটাই আমরা পাই। এখন কথা হচ্ছে আয়োডিন কতটুকু খাইতে হবে, এটা কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করবে যে দ্য নর্মাল রিকোয়ারমেন্ট অফ আয়োডিন ইনজেকশন কত। এটা মনে রাখবে 50 মিলিগ্রাম। এটা কিন্তু ওই যে গাইডের সাথে একটু ডিফারেন্স হবে, যে 50 মিলিগ্রাম আয়োডিন ইনজেকশন করার দরকার। বুঝছো, এটা হচ্ছে নর্মাল কোয়ান্টিটি অফ থাইরক্সিন অ্যাবাউট 50 মিলিগ্রাম ইনজেস্ট আয়োডিন আয়োডাইড ইসিআর প্রতি বছরে 50 মিলিগ্রাম। এটাকে এখন ইয়াতে নিয়ে আসলে বায়োকেমিস্ট্রিতে কত দাঁড়ায় সেটা একটু দেখে নিবে গাইড থেকে। আচ্ছা, তুমি যে আয়োডিনটা খাও, এই আয়োডিনটা পরে কি হয়? আমি যে আয়োডিনটা খাইলাম, ধরো একটা সামুদ্রিক মাছ, লবণ খাইলাম, এই লবণটা কি হবে? লবণের মধ্যে আয়োডিনের দেখো দুইটা ফর্ম, একটা আয়োডাইড আর একটা আয়োডিন। তাহলে আয়োডাইড খাই আমরা তো আয়নটা খাই, আয়োডাইড মানে আয়ন। এটা খাওয়ার পর কি কি ঘটনা ঘটে দেখো তো। আমরা যে আয়োডিনটা খাই, এটা ওরালি খাই, মুখ দিয়ে খাই, এটা তারপরে অ্যাবজর্ব হয় কোথায়? আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্রাক্টে অ্যাবজর্ব হয়। এটা কোথায় যায়? ব্লাডে যায়। ব্লাড এই সেম ম্যানারে কোথায় করে, মানে ক্লোরাইড যেভাবে ক্যারি করে এইভাবে ব্লাডে ঢুকলে আয়োডিনটা ঢোকার পর আয়োডিনটা কোথায় চলে যায়? দেখো, আয়োডিন কিন্তু শরীরে জমা থাকতে চায় না। কি করতে চায় না? জমা থাকতে চায় না। তাহলে আয়োডিন আর র্যাপিডলি এক্সক্রিটেড বাই দ্য কিডনি দ্বারা সহজে বের হয়ে যায়, দ্রুত বের হয়ে যায়, বাট অনলি আফটার অ্যাবাউট 1/5 আর সিলেক্টিভলি রিমুভড ফ্রম দ্য সার্কুলেটিং ব্লাড বাই দ্য সেল অফ থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ইউজড ফর সিনথেসিস অফ দ্য থাইরয়েড হরমোন। মানে আমরা যে আয়োডিনটা খাইলাম মুখে, এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট দিয়ে ব্লাডে যায়। ব্লাডে যাওয়ার পর এটা হচ্ছে দ্রুত কিডনি দিয়ে বের হয়ে যায়, কিন্তু 1/5 1/5 এটা এক্সক্রিটেড হয় কোথায়? এটা এক্সক্রিটেড হয় কিডনিতে, এই কিডনি বলে থাইরয়েডে। তারপর ওইটা নিয়ে ওরা হরমোন তৈরি করে। এই এখন এই প্রসেসটা লাগে। 1 নম্বর প্রসেস, আয়োডিন পাম্প আর সোডিয়াম আয়োডিন সিন পাউডার। আয়োডাইড ট্র্যাপিং বলে এটাকে। ট্র্যাপিং মানে ট্র্যাপে ফেলা, ওকে ধরে কোথাও প্রবেশ করানো, এটাকে বলা হয় আয়োডাইড ট্র্যাপিং। এগুলা এই চিত্রটা দেখলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে